তাহলে দেখো তোমাদের যতটা পড়িয়েছিলাম, কতটা পড়ানো হয়েছে যে একটা আয়তকণা যখন কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তখন তার বেগ ধ্রুবক থাকে, তখন তার গতিশক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আমি বলেছিলাম যে বেগ ধ্রুবক থাকে মানে যখন কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে যখন কোনো আয়তকণা লম্বভাবে গতিশীল হয়, সেই লম্বভাবে গতিশীল যখন হচ্ছে তার সেক্ষেত্রে কি হয় আমরা দেখব তার গতিপথটা একটা বৃত্তপথ হয়। যখন কোনো কোনো বৃত্তপথে আবর্তন করে, যাকে আমরা বলি সমবৃত্তীয় গতি, সমবৃত্ত পথে আবর্তন করে তখন তার গতি ধ্রুবক থাকে, তার দ্রুতি ধ্রুবক থাকে, মানে বেগের মানটা ধ্রুবক থাকে, যাকে আমরা দ্রুতি বলি। এই সমদ্রুতিতে আবর্তনরত কোনো কণার যে গতিপথ, সেই গতিপথ হচ্ছে সমবৃত্তীয় গতি, যেটা আমরা দেখাচ্ছি এখন। একটা আয়তকণা সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হবে তখন তার গতিপথটা থেকে আমরা তার সাইক্লোটন কম্পাঙ্ক নির্ণয় করব, তার ব্যাসার্ধ নির্ণয় করব। সুষম চৌম্বক ক্ষেত্রে একটি আয়তকণা লম্বভাবে গতিশীল, সেক্ষেত্রে দেখো ধরো ধরে নিলাম আয়তকণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে উপরের দিকে, গোড়ের তলার সঙ্গে উপরের দিকে। এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রটা অভিলম্ব হবে গোড়ের দিকে, এই সাইনটা নাকি। তাহলে এই ক্ষেত্রে এর চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি, এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি, এরও চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি, এরও চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি, এরা কোন দিকে ক্রিয়া করছে গোড়ের তলার সঙ্গে অভিলম্ব হবে বাইরের দিকে। এই ক্ষেত্রে আমরা একটা বৃত্তপথ আগেই ধরে নিচ্ছি, এটা বৃত্তপথ আগেই ধরে নিচ্ছি। আমাদের কোশ্চেন আছে যে আয়তকণা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল। তাহলে এখানে ধরছি, ধরো আয়তকণাটা এইভাবে নিচের দিকে গতিশীল ভি বেগে। তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে না, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দেখো, চৌম্বক ক্ষেত্র কিভাবে আছে না, এখানে যদি আমরা এই পেনটাকে এই বিন্দুতে ধরি তাহলে পেনটা কোন দিকে আছে গোড়ের তলার সঙ্গে অভিলম্ব ভাবে। তাহলে পেনটা যেখানে গোড়ের তলার সঙ্গে অভিলম্ব ভাবে আছে তার সঙ্গে আয়তকণার বেগ কোন দিকে ক্রিয়া করছে, বেগটা স্পর্শক বরাবর ক্রিয়া করছে। তাই চৌম্বক ক্ষেত্র এবং বেগ এরা পরস্পরের সঙ্গে কত কোণে ক্রিয়া করে, চৌম্বক ক্ষেত্র আর বেগ পরস্পরের সঙ্গে কত কোণে ক্রিয়া করছে, সমকোণে ক্রিয়া করছে। আমাদের কোশ্চেন হচ্ছে সমকোণে। যখন কোনো আয়তকণা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হয় তখন সেখানে কি ক্রিয়া করে, কি সৃষ্টি হয়, চৌম্বক বল সৃষ্টি হয়। যখন কোনো আয়তকণা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হয় তখন সেখানে কি সৃষ্টি হয়, চৌম্বক বল সৃষ্টি হয়। যে চৌম্বক বল সৃষ্টি হয় সেই চৌম্বক বলের অভিমুখটা কোন দিকে আমাদের নির্ণয় করতে হবে। যে চৌম্বক বলটা সৃষ্টি হয় সেই চৌম্বক বলের অভিমুখ কোন দিকে না, আমরা ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুযায়ী কি জানি, এটা কি এটা তর্জনী। তর্জনী কার অভিমুখ নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ নির্দেশ করে, মধ্যমা আয়তকণার বেগের অভিমুখ নির্দেশ করে, আর বুড়ো আঙুল হচ্ছে বলের অভিমুখ নির্দেশ করে, চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করে। তাহলে আমরা ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুযায়ী যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এই তিনটা আঙুলকে এইভাবে ধরছি, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে, গোড়ের তলার সঙ্গে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, তো করবে এখানে। তাহলে চৌম্বক ক্ষেত্র এখানে গোড়ের তলার সঙ্গে বাইরের দিকে ক্রিয়া করছে, কোন বিন্দুতে, এই বিন্দুতে। এখানে এইটা মধ্যমা, মধ্যমা কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে স্পর্শক বরাবর, এটা বেগের অভিমুখ। এই দুটো পরস্পরের সঙ্গে কত কোণে ক্রিয়া করছে, 90 ডিগ্রি। তখন বল কোন দিকে ক্রিয়া করবে, বল ক্রিয়া করবে এই বরাবর, মানে বুড়ো আঙুল বরাবর। বুড়ো আঙুল কোন দিকে আছে, বুড়ো আঙুল কোন দিকে আছে, কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর, মানে এই দিকে কেন্দ্র আছে, এই দিকে ব্যাসার্ধ বরাবর। এখানে কে ক্রিয়া করছে, এখানে চৌম্বক বল ক্রিয়া করছে, মানে চৌম্বক বল এফ এর অভিমুখ দিকে। যদি একই রকম ভাবে আমি আয়তকণাটাকে এখান থেকে দেখাই, এখান থেকে কোন দিকে বেগ, বেগ কি স্পর্শক বরাবর, তখন এরও কেন্দ্র অভিমুখে একটা বল ক্রিয়া করবে। প্রথমেই দেখো আমরা বলছি একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে আয়তকণা গতিশীল। কোনো আয়তকণা চৌম্বক ক্ষেত্রে যদি লম্বভাবে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে বল ক্রিয়া করে, সেই বলের মান কত, F = Q V B sin 90, এই পরিমাণে বল ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে এর মান কত হবে, Q V। তাহলে এখানে আয়তকণা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল, তাহলে এখানে কত বল ক্রিয়া করছে, এখানে যে পরিমাণ বল ক্রিয়া করছে তার মান হচ্ছে Q V B। আমরা পড়েছি ক্লাস 11-এ পড়েছিলাম যে যখন কোনো কণা যখন কোনো বৃত্তপথে আবর্তন করে বা কোনো বৃত্তাংশ পথে আবর্তন করে
আবর্তন করতে হলে কিসের প্রয়োজন হয়? অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। যদি অভিকেন্দ্র বল ক্রিয়া না করে তাহলে কোনো বস্তুই বৃত্তপথে আবর্তন করতে পারবে না। তাহলে এখানেও যে এম ভরের আহিত কণা যে বৃত্তপথে আবর্তন করছে, এইভাবে বৃত্তপথে আবর্তন করছে, এর আবর্তনের জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন। এর আবর্তনের জন্য যে অভিকেন্দ্র বল ক্রিয়া করছে তার মান হচ্ছে F = mv²/r। 2 নম্বর, এই 1 এবং 2 থেকে কি লিখতে পারবো? 1 এবং 2 থেকে আমরা লিখতে পারবো mv²/r এটা ইকুয়ালস টু qvb। mv²/r এটা ইকুয়ালস টু qvb। তাহলে এখানে এই r এর মান কত? r এর মান হচ্ছে mv/qb। r এর মান হচ্ছে mv/qb। তাহলে আহিত কণা একটা বৃত্তপথে আবর্তন করছে, যে বৃত্তপথে আবর্তন করছে তার ব্যাসার্ধ কত? যে বৃত্তপথে আবর্তন করছে তার ব্যাসার্ধ r = mv/qb। একটা আয়ত কণা যখন কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করে, সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করতে গেলে তারা একটা বৃত্তপথে আবর্তন করে। যে বৃত্তপথে আবর্তন করে তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ r = mv/qb। তাহলে একটি আয়ত কণা যখন কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করে তখন চৌম্বক ক্ষেত্রে যে আবর্তন করছে তারা একটা ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে। যে ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে তার মান r = mv/qb। তার মান r = mv/qb। এখন আয়ত কণাটা একবার ধরো আবর্তন করলো, আমরা এই একবার আবর্তনের সময়কাল বের করব। একবার আবর্তন করলে তার সময় কত আসবে? মানে পর্যায়কাল t = মোট পথের দূরত্ব বাই বেগ। মোট পথের দূরত্ব কত? এখানে 2πr, আর বেগ কত? বেগ হচ্ছে বাই v, 2πr/v। মান বসে দাও। তাহলে 2π/v লিখলাম, r এর মান এটা mv/qb। v এবং v কেটে যাবে, সমান থাকবে কত? 2πm/qb। তাহলে এখান থেকে পর্যায়কাল t = কি পেলাম? 2πm/qb। যখন একটি আহিত কণা যখন কোনো বৃত্তপথে আবর্তন করে, সমবৃত্তীয় গতিতে আবর্তন করে, তখন তার আবর্তনের পর্যায়কাল কত? 2πm/qb। এটা তার আবর্তনের পর্যায়কাল। আমরা জানি কম্পাঙ্ক সমান কি? 1/t। তাহলে কম্পাঙ্ক যদি 1/t হয় তাহলে কম্পাঙ্ক n সমান 1/t সমান উল্টে দাও qb/2πm। এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোটন কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে বলা হয় সাইক্লোটন কম্পাঙ্ক, যার মান কত? n সমান qb/2πm। সাইক্লোটন কম্পাঙ্কের রাশিমালা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অঙ্কের জন্য এই 3টা ফর্মুলাই অঙ্কে খুবই লাগে, 3টা ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে অঙ্ক করতে হয়। তাহলে সাইক্লোটন কম্পাঙ্কের রাশিমালা বললে এই ছবি আঁকতে হবে, যা কথা বলেছি সেগুলো লিখতে হবে, সঙ্গে প্রমাণটা করতে হবে। সাইক্লোটন কম্পাঙ্কের সংজ্ঞা কি? সাইক্লোটন কম্পাঙ্ক যখন কোনো কণা যখন সুষম আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করে, লম্বভাবে আবর্তন করে, তখন তারা সমবৃত্তীয় গতিতে আবর্তন করে। এই সমবৃত্তীয় গতিতে আবর্তন করলে তার যে আবর্তনের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোটন কম্পাঙ্ক। সমবৃত্তীয় গতিতে আবর্তনরত কোনো কণার তার আবর্তনের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। এই সাইক্লোটন কম্পাঙ্কের রাশিমালা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর পরের প্রশ্ন, সুষম তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আহিত কণার গতিপথ। আমরা এর আগে প্রমাণটা কি করলাম? সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আহিত কণার গতিপথ। এখন আমরা কোন কোশ্চেনটা বলছি? এখন আমরা বলছি সুষম তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে গতিশীল আহিত কণার গতিপথ। এর আগেটা চৌম্বক ক্ষেত্রে ছিল, এখন তড়িৎ ক্ষেত্রে। দেখো, ধরো এদিকটা হচ্ছে x অক্ষ, এদিকটা y অক্ষ। ধরলাম x অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, হ্যাঁ, y অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, আর এদিকে x অক্ষ বরাবর আহিত কণার গতিপথ y। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল আহিত কণা। আমরা এটা জানি, কি জানি? যে ক্যাপিটাল E তড়িৎ ক্ষেত্রে
যদি কোনো কিউ আধান গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ বল ক্রিয়া করে তার মান হচ্ছে F ইকুয়ালস টু E কিউ। কত ত্বরণ ক্রিয়া করে না, ত্বরণ A ইকুয়ালস টু F বাই M সমান E কিউ বাই M, এই পরিমাণে একটা ত্বরণ ক্রিয়া করে, এই পরিমাণে একটা ত্বরণ ক্রিয়া করে। আমরা যদি ভেক্টর হিসেবে প্রকাশ করি, আধান তো স্কেলার রাশি, তাহলে E এর ভেক্টর দিলে আমরা এখানে কি পেয়ে যাব, F এর ভেক্টর। যদি ত্বরণকে ভেক্টর হিসেবে প্রকাশ করি, তাহলে ত্বরণ যদি এদিকে ভেক্টর হয় তাহলে বল এখানে ভেক্টর হবে, তখন এখানে E এর ভেক্টর হবে, কিন্তু স্কেলার রাশি। মানে এখান থেকে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বলের অভিমুখ, তাই তো? এক্ষেত্রে বোঝাচ্ছে ত্বরণের অভিমুখ কোনটা না, যেদিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সেদিকে ত্বরণের অভিমুখ। ত্বরণ আহিত কণা গতিশীল ইউ বেগে, একটা আহিত কণা ইউ বেগে গতিশীল। দেখো এখানে একটা আহিত কণা কি হচ্ছে, আহিত কণা ইউ বেগে গতিশীল, সেটা তড়িৎ ক্ষেত্রে গতিশীল, সেখানে সে আবার ত্বরণ সৃষ্টি করছে। মানে ত্বরণ সৃষ্টি করছে মানে তার বেগটা পরপর বাড়বে, কিন্তু বেগটা পরিবর্তন হয়ে বেগটা কোন দিকে, তার ত্বরণ কোন দিকে ক্রিয়া করছে, ত্বরণ ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। মানে যেদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে কণাটা সেদিকেই গতিশীল হবে। সে যেখান থেকে গতিশীল হওয়া স্টার্ট করুক, সে গতিশীল হচ্ছে এখান থেকে শুরু করছে, ইউ বেগে গতিশীল হচ্ছে, এখান থেকে সে ইউ বেগে গতিশীল হচ্ছে, মানে প্রাথমিক বেগ ইউ। কিন্তু কিছু সময় পরে সে কি করবে, কোন দিকে গতিশীল হবে না, যেদিকে তড়িৎ ক্ষেত্র আছে সেই দিকে তার গতিটা হবে, ঠিক আছে? তাহলে সেই দিকে গতিশীল হবে মানে, আচ্ছা তড়িৎ ক্ষেত্রকে আমি এদিকে একবার দেখাচ্ছি, এদিকে তড়িৎ ক্ষেত্র, তাহলে সে মূলবিন্দু থেকে এইভাবে গতিশীল হবে, আহিত কণাটা মূলবিন্দু থেকে এইভাবে গতিশীল হবে, কোথায় গতিশীল হবে, তড়িৎ ক্ষেত্রে গতিশীল হবে। এইদিকে যেহেতু তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল, তাই তড়িৎ ক্ষেত্রের অভিমুখে আহিত কণাটা কি হলো, বেঁকে গেল, বোঝা গেল? আমরা ধরে নিলাম একটা নির্দিষ্ট সময় পরে, ধরো টি সময় পরে আহিত কণাটা কোথায় এসছে, এই বিন্দুতে এসছে। টি সময় পরে আহিত কণাটা এই বিন্দুতে এসছে, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে x, y কথার অর্থ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে y। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে x, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে y। এটা x দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটাও x দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা y দূরত্ব। ত্বরণ কোন দিকে ক্রিয়া করছে, পরপর উপরের দিকে, মানে তড়িৎ ক্ষেত্র অভিমুখে ত্বরণ, মানে ত্বরণটা কোন দিকে ক্রিয়া করছে, উপরের দিকে ত্বরণ ক্রিয়া করছে। তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে, উপরের দিকে। এই বিন্দুতে প্রাথমিক বেগ কত, এই বিন্দুতে প্রাথমিক বেগ হচ্ছে 0। কিন্তু যখন আহিত কণাটা x অক্ষ বরাবর গতিশীল হবে, তাহলে x অক্ষ বরাবর সমবেগে গতিশীল হবে। কত সময় ধরেছি, t সময়। তাহলে t সময় x অক্ষ বরাবর u বেগে কত দূরত্ব এসছে, x দূরত্ব। তাহলে এক্ষেত্রে এই x সমান কি লিখতে পারি না, x সমান u ইনটু t। এটা কত হবে, কমন কিসে, সমবেগে। তাহলে এক্ষেত্রে t ইকুয়ালস টু কি পাবো, t ইকুয়ালস টু x বাই u। y অক্ষ বরাবর এখান থেকে এই দূরত্বটা এসছে, এটা কত দূরত্ব, y দূরত্ব। কত সময় এসছে, t সময় এসছে, একই সময় এসছে। এই বিন্দুতে প্রাথমিক বেগ 0, আমরা এই দূরত্বটা বের করব। আমরা s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, এই ফর্মুলা অনুযায়ী বসাবো। এক্ষেত্রে দূরত্বটা কত, y, এক্ষেত্রে এটা কত, প্রাথমিক বেগ 0 বলে পুরো 0 হয়ে গেল, প্লাস হাফ ইনটু a কত গো, e কিউ বাই m, ভেক্টর না লিখে এমনি লিখছি, e কিউ বাই m, আর t কত, x বাই u তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে y ইকুয়ালস টু হাফ e কিউ বাই m ইনটু x স্কয়ার বাই u স্কয়ার। এখান থেকে আমি x এর মান বের করছি, x স্কয়ার এর মান। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 2m u স্কয়ার বাই e ইনটু q, এটাকে বন্ধনী দিলাম, ইনটু y। ঠিক লিখেছি তো? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, x স্কয়ার ইকুয়ালস টু বন্ধনীর মধ্যে 2m u স্কয়ার বাই e q ইনটু y। এখানে 2 কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, বস্তুর বেগ কনস্ট্যান্ট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য e কনস্ট্যান্ট, আধান q কনস্ট্যান্ট, সব যদি পরিবর্তনশীল হয়, সরি সব যদি ধ্রুবক হয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট। তাহলে e স্কয়ার x স্কয়ার ইকুয়ালস টু ky। আমরা, তোমরা ক্লাস 11 এ পড়েছো, 11 বা 11 এই পড়েছো অধিবৃত্ত,
যেখানে অধিবৃত্তের সাধারণ সমীকরণ কি থাকে, x² = 4ay, এটা তো কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট ধরি তাহলে x² = ky। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের সঙ্গে এই সমীকরণগুলো কি অনুরূপ। তাহলে এখানে x² = ky, এটা কার সমীকরণ হবে, এটা অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। যেহেতু এটা অধিবৃত্তের সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণের সহিত অনুরূপ, তাহলে আমরা বলবো এই সমীকরণটা কাকে প্রকাশ করছে, এই গতিপথটাকে প্রকাশ করছে। তাহলে এই গতিপথটা কার গতিপথ, এটা অধিবৃত্তের গতিপথ, মানে এই সঞ্চারপথটার নাম হচ্ছে অধিবৃত্ত। একটা আহিত কণা যখন সুষম তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হয়, তখন সে যে পথে আবর্তন করে বা সে যে পথে গতিশীল হয় বা তার সঞ্চারপথটা যেটা, তার নাম হচ্ছে অধিবৃত্ত। তোমাদের এই পর্যন্ত প্রমাণ করার পরে লিখতে হবে এটি একটি অধিবৃত্তের সমীকরণের সঙ্গে অনুরূপ। তাই একটি আহিত কণা যখন সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তার গতিপথ হবে একটি অধিবৃত্ত। তার গতিপথ হবে একটি অধিবৃত্ত। বুঝতে পারলে কি বললাম, তার গতিপথ হবে অধিবৃত্ত। এখান থেকে যেটা তোমাদের আরো দুটো শর্ট কোশ্চেন পড়ে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যেটা মনে রাখতে হবে ঠিক করে, যে যখন একটা আহিত কণা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হয়, তখন তার গতিপথের প্রকৃতি কি রূপ হয় বা তার সঞ্চারপথের প্রকৃতি কি রূপ হয়, তখন তার সঞ্চারপথের প্রকৃতি হয় সমবৃত্তীয় গতি। আর যখন আহিত কণা তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হয়, তখন তার সঞ্চারপথ হয় একটা অধিবৃত্ত। আমাদের উল্টে পাল্টে যায়, তাই যেন ভুল না হয় মনে রাখবে যে যখন তড়িৎ ক্ষেত্রে গতিশীল হয় তখন তার গতিপথ হয় অধিবৃত্ত, আর যখন চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তখন তার গতিপথ হয় সমবৃত্তীয় গতি বা বৃত্তপথ।